আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে সিভি লিখে ফ্রিল্যান্সিং করার A to Z গাইডলাইন শেয়ার করব, যেগুলি আপনারা কোনো ধরনের ইউটিউব চ্যানেলে পাবেন না। অর্থাৎ ইন্টারন্যাশনাল বলেন বা লোকালি বলেন, কেউই আসলে এই সিভি রাইটিং ইন্ডাস্ট্রিটাকে ফোকাস করে কোনো ধরনের ভিডিও ম্যাটেরিয়াল, লার্নিং ম্যাটেরিয়ালস তৈরি করেনি। আমি অনেক সার্চ করেও সেগুলি পাইনি। ডেটা এন্ট্রি নিয়ে অনেকেই হয়তো অনেক ধরনের কথাবার্তা বলেন, বা যারা বিভিন্ন ধরনের কোর্সেসগুলি করিয়ে থাকেন তারাও হয়তো কথাবার্তা বলে থাকেন। বাট আমি বিলিভ করি আপনারা যদি আমার প্রত্যেকটা ভিডিও মনোযোগ দিয়ে দেখেন এবং গাইডলাইনগুলোকে ফলো করেন, সেক্ষেত্রে আপনাদের কোনো কোর্স করা লাগবে না। আপনি এখান থেকেই মূলত খুব চমৎকার করে ডেভেলপ করে নিতে পারবেন নিজেকে, এবং সেই সঙ্গে আপনার একটা সাইড হ্যাসেল হিসেবে মাসে অন্তত 50,000 টাকা অনায়াসে আর্ন করে ফেলতে পারবেন যদি আপনি এই স্কিলটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেন। সো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা কম্পিউটার স্ক্রিনে। সেখান থেকে আমরা দেখব মূলত স্টেপ বাই স্টেপ কোন কোন জিনিসগুলোকে মূলত ব্যবহার করে, কোন কোন গাইডলাইনগুলোকে ফলো করার মধ্য দিয়ে আমরাও একজন HR ফ্রিল্যান্সার হয়ে তৈরি হতে পারি। সো লেটস গেট স্টার্টেড। সো এটা করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে মূলত আমরা দেখার চেষ্টা করব যে আমরা মূলত কোন কোন জিনিসগুলো নিয়ে কাজ করব। ওকে, সো শুরুতেই আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে ফ্রিল্যান্সিং নিয়ে অনেক ধরনের কথাবার্তা আছে। অনেকে ফ্রিল্যান্সিং বলতে আমরা বাংলাদেশে যা বুঝি সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, এগুলোকেই মূলত আমরা ফ্রিল্যান্সিং হিসাবে চিনি আর কি, ফ্রিল্যান্স কাজকর্ম হিসাবে চিনি। মেজরিটি পার্সেন্টেজ অফ পিপল কিন্তু আমাদের দেশে এটাই চিনে। কিন্তু ফ্রিল্যান্সিং জগতে যে আসলে যে কোনো কিছু দিয়েই ফ্রিল্যান্সিং করা যায়, এই জিনিসটি আসলে আমাদের ওইভাবে ডিপ ডাইভ করা হয়নি কখনোই। আমরা যদি চেষ্টা করি, আমরা বিভিন্ন বিষয় যেগুলি আমাদের সঙ্গে রিলেটেড, যেটা আমার এডুকেশনের সাথে রিলেটেড, আমার এক্সপিরিয়েন্সের সঙ্গে রিলেটেড, সেটাকে কাজে লাগিয়েও কিন্তু আমি ফ্রিল্যান্স করতে পারি। তার উপযুক্ত একজন এক্সাম্পল হচ্ছে আমি নিজেই। তার কারণ আমি যখন আমার মাল্টিন্যাশনাল কোম্পানিতে অ্যাজ এ HR হেড হিসেবে দায়িত্ব পালন করছিলাম, ওই জবটি যখন আমি ছেড়ে দিই, তখন মূলত আমি আমার এই যে HR-এর যে ব্যাকগ্রাউন্ড ছিল, অর্থাৎ সিভি রাইটিং, ক্যারিয়ার কোচিং, এই ধরনের যে কাজকর্মগুলো ছিল, এগুলোকে ইউটিলাইজ করেই কিন্তু আমি ফ্রিল্যান্সিং করছি। সো আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, চাইলে কিন্তু আপনি আপনার যে কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, আপনার যে এডুকেশনের সঙ্গে আপনার যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড রয়েছে, সেটাকে কাজে লাগিয়েই কিন্তু আপনি ফ্রিল্যান্সিং জার্নিটাকে স্টার্ট করে দিতে পারেন। আস্তে আস্তে আপনার স্কিল সেটগুলোকে ডেভেলপ করে আপনি কিন্তু চাইলেই মার্কেট প্লেস থেকে অনায়াসেই একটা ভালো ইনকাম জেনারেট করতে পারেন প্রতি মাসে। সো অনেকেই বলেন নতুন ফ্রিল্যান্সাররা কাজ পায় না, অনেক ধরনের মিথস প্রচলিত রয়েছে আমাদের দেশে। এবং আমি যদি বলি যে আমি আপওয়ার্কে কাজ করছি একজন নতুন ফ্রিল্যান্সার হিসেবে, বেশ ভালো পরিমাণ ইনকামও অলরেডি জেনারেট হয়ে গিয়েছে, ভালো পরিমাণ প্রজেক্টও কিন্তু আমি পাচ্ছি, আমি জবগুলোতে ভালোভাবে অ্যাপ্লাই করছি, এবং যার দরুন কিন্তু আমি এই কাজগুলো কিন্তু পাচ্ছি। আপওয়ার্কে কাজ করার ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, আমি শুধুমাত্র আপওয়ার্ক প্রোফাইল দিয়ে, আমি শুধুমাত্র আপওয়ার্ক প্ল্যাটফর্মটিতেই কাজ করি, অন্য কোনো ফ্রিল্যান্স মার্কেট প্লেসে কিন্তু কাজ করছি না। সো আমি যেহেতু আপওয়ার্কে কাজ করছি একদম শূন্য থেকে, আমার কোনো গুরু নেই, আমি নিজেই মূলত চেষ্টা করেছি কিভাবে আসলে একটা আপওয়ার্ক প্রোফাইলকে অপটিমাইজ করে আসলে এই কাজগুলো করতে হবে। সব কিছুই হাতে কলমে শিখেছি নিজে, এবং সেখান থেকে ইনকাম জেনারেশন পর্যন্ত নিয়ে গিয়েছি। সো আপনারা আমার এই ভিডিওসগুলো যদি মনোযোগ দিয়ে দেখেন এবং গাইডলাইনগুলো ফলো করেন, আপনি নিজেও পারবেন মূলত আপনার একটা ডিমান্ড এস্টাবলিশ করতে, বা আপনাকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে তৈরি করতে। সো আমরা যদি আজকের ভিডিওর টপিকটা দেখি, এখানে A to Z গাইডেন্স টু বি HR ফ্রিল্যান্সার। আসলে HR-এ কাজ করেও ফ্রিল্যান্সিং করা যায়, তারই একটি উপযুক্ত প্রমাণ আমি আপনাদের সামনে অলরেডি উপস্থাপন করেছি বিভিন্ন ধরনের ভিডিওসগুলোর মাধ্যমে। আজকে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে সিভি রাইটিং করে আপনি কিভাবে একজন ফ্রিল্যান্সার হয়ে গড়ে উঠতে পারেন, তার প্রপার গাইডেন্স থাকছে A to Z। ওকে, সো আমরা এখানে বলছি যে ফ্রিল্যান্সিং উইথ সিভি রাইটিং,
এর জন্য যেটা করা দরকার, সর্বপ্রথম যেটা করা দরকার সেটা হচ্ছে মার্কেট অ্যানালাইসিস। আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট কীভাবে অ্যানালাইসিস করবেন? সিভি রাইটিং ইন্ডাস্ট্রিতে কাজ করে যে সফলতা পাওয়া সম্ভব, এই সিভি রাইটিং ইন্ডাস্ট্রিটাকে আপনাকে আগে অ্যানালাইসিস করতে হবে, এর মার্কেটটাকে অ্যানালাইসিস করতে হবে। এটা আসলে কি, এই স্কিলটা কি, এই স্কিলটাকে কাজে লাগিয়ে আপনি কত দূর পর্যন্ত মূলত যেতে পারবেন, এটাকে আইডেন্টিফাই করা মাস্ট। তার কারণ হচ্ছে আপনি খেয়াল করে দেখবেন কোটি কোটি ডলার যারা আর্ন করে ফেলছে বা লাখ লাখ ডলার যারা আর্ন করে ফেলছে, তারা হয় কোনো ওয়েব ডেভেলপার, নয়তো কোনো ইথিক্যাল হ্যাকার, নয়তো কোনো ডিজিটাল মার্কেটার, নয়তো কোনো গ্রাফিক ডিজাইনার, এরকম, রাইট? সো এই ধরনের স্কিল সেটকে কাজে লাগিয়ে আপনি হয়তো কয়েক কোটি ডলার আর্ন করতে পারবেন না, বাট কয়েক লক্ষ ডলার আর্ন করা কিন্তু পসিবল, যার এক্সাম্পল আমি অনেকগুলো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরেছি। সো এই জন্য আপনাকে মার্কেটটাকে আগে অ্যানালাইসিস করতে হবে। আপনার যে এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে বা আপনার যে কাজের এক্সপিরিয়েন্স রয়েছে, সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আপনি যদি নিজেকে ডেভেলপ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আপনি কত দূর পর্যন্ত যেতে পারবেন। সো আপনার এন্ড গোলটাকে কিন্তু সেট করা মাস্ট। আপনাকে আগে আপনার এন্ড গোলটাকে সেট করতে হবে যে আপনি কোথায় যেতে চান, কত দূর পর্যন্ত এই স্কিল সেটটাকে নিয়ে কাজ করে এগিয়ে যেতে চান, সেটা খুব ইম্পর্ট্যান্ট। ওকে, তারপরে যেটা করা দরকার সেটা হচ্ছে স্কিল ইনভেন্টরি। আপনি যে কোনো সাবজেক্টে পড়ালেখা করুন না কেন, এই কাজগুলি কিন্তু আপনাকে করতেই হয়। আপনি বাংলাদেশে যদি সরকারি চাকরিতে আপনি প্রিপারেশন না নেন, সরকারি চাকরি পাওয়ার জন্য প্রিপারেশন না নেন, আপনি যদি একজন বেসরকারি চাকরি পাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার সিভি, আপনার কভার লেটার, আপনার ক্যারিয়ার প্ল্যানিং, এগুলি আপনাকে করতেই হয়। সো এগুলি যেহেতু করতেই হয় আপনাকে, সেক্ষেত্রে এই জিনিসগুলোকে কাজে লাগিয়েই কিন্তু আপনি আর্ন করতে পারছেন বা একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে পারছেন। সো এই জন্যই এই জিনিসটা বা এই ফিল্ডে কাজ করা সবার জন্য ইজি। সবাই মূলত কাজ করতে পারবেন যদি মোটামুটিভাবে আপনারা শিখতে পারেন এই জিনিসটা। ওকে, সো অন্যান্য স্কিল সেটগুলি যেমন রয়েছে, যেমন ধরুন আপনার গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, ইথিক্যাল হ্যাকিং, এই স্কিলসগুলো অনেকটা টেকনিক্যাল, এবং এই টেকনিক্যাল স্কিল সেটগুলোকে আসলে ডেভেলপ করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয়। আমাদের দেশের মানুষের আসলে ছেলেমেয়েরা ওরকম ধৈর্য ধারণ করতে পারে না, যার দরুন কিন্তু একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হয়ে তৈরি হতে পারে না। সো আপনি অপেক্ষাকৃত ইজি স্কিল যদি দেখেন, সেক্ষেত্রে ডেটা এন্ট্রি একটা ডেফিনেটলি ইজি স্কিল। ডেটা এন্ট্রির মধ্যেও কিন্তু অনেক ধরনের কাজকর্ম রয়েছে, যেমন ধরুন যে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এটা কিন্তু একটা অনেক বড় ইন্ডাস্ট্রি। এই রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন ইন্ডাস্ট্রির একটি পার্ট হচ্ছে সিভি রাইটিং বা রিজিউমি রাইটিং বা কভার লেটার রাইটিং। ওকে, সো যার ধরুন আপনাকে কী করতে হবে, আপনাকে স্কিল ইনভেন্টরি করতে হবে। স্কিল ইনভেন্টরি জিনিসটা কি? স্কিল ইনভেন্টরি জিনিসটা হচ্ছে আপনার ভিতরে যে যে স্কিল সেট অলরেডি আছে সেটাকে খুঁজে বের করা, এবং আপনি এই কাজটা শেখার জন্য, এই কাজটিতে আপনার সাকসেসফুল করার জন্য আপনাকে কোন কোন স্কিল সেটগুলির দরকার হবে সেটার একটা ম্যাপিং করে ফেলা। সেই ম্যাপিংটাকে বলছে ইনভেন্টরি। এটা এইচআরের ভাষায় স্কিল ইনভেন্টরি বলা হয়। আপনাকে মূলত খুঁজে বের করতে হবে আপনার ভিতরে স্কিল সেটগুলো কী কী রয়েছে, এবং ওই কাজটি অ্যাকমপ্লিশ করতে গেলে কোন ধরনের স্কিল সেট প্রয়োজন সেটাকে আপনার আগে খুঁজে বের করতে হবে। ওকে, এরপরে যেটা দরকার সেটা হচ্ছে কম্পিটেন্সি ম্যাপিং। দেখুন, স্কিল আর কম্পিটেন্সির মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। আমি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বোঝানোর চেষ্টা করছি। স্কিল হচ্ছে একটা কাজ সম্পূর্ণ করার যে দক্ষতা সেটি, আর কম্পিটেন্সি হচ্ছে একটা কাজকে আপনি সাস্টেইনেবল ওয়েতে, লং টার্ম, লঙ্গার ভার্সনে আস্তে আস্তে ওই সেক্টরে লিডার হয়ে গড়ে ওঠার জন্য যে ধরনের মাইন্ডসেট দরকার, সেটা হচ্ছে আপনার কম্পিটেন্সি। এই মাইন্ডসেটটাই কিন্তু কম্পিটেন্সি, রাইট? সো মাইন্ডসেটটার ভিতরে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরস রয়েছে, অনেকগুলো প্যারামিটার্স রয়েছে। এই মাইন্ডসেটের প্যারামিটার্সগুলোকে বলা হচ্ছে কম্পিটেন্সি। আর যে কাজগুলো আপনাকে করতে হবে সেই কাজগুলোই হচ্ছে সেই কাজগুলো করার যে দক্ষতা, যে সমস্ত টুলস, যে সমস্ত টেকনিক্স, যে সমস্ত বিহেভিয়ার আপনাকে শো করতে হবে, প্রত্যেকটাই আপনার এক একটা স্কিল। এই স্কিলের মধ্যে দুই ধরনের স্কিলস থাকে, একটা হচ্ছে সফট স্কিলস আর একটা হচ্ছে হার্ড স্কিলস বা ফাংশনাল স্কিল। সো সফট স্কিলস হচ্ছে আপনার কাজগুলো করার ক্ষেত্রে যে ধরনের মূলত মেন্টাল স্কিল সেটগুলি দরকার, যেমন ধরুন আপনার টাইম ম্যানেজমেন্ট, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট, আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন, আপনার নেগোসিয়েশন, এই স্কিল সেটগুলোকে বলা হয় সফট স্কিল।
আর অপারেশনাল স্কিল হচ্ছে ধরুন আপনি যদি সিভি রাইটিং করেন সেক্ষেত্রে একটা সিভি লিখতে পারাটা হচ্ছে আপনার অপারেশনাল স্কিল, একটা কভার লেটার লিখতে পারাটা হচ্ছে আপনার অপারেশনাল স্কিল, বিভিন্ন ধরনের সিভিতে জব সার্কুলার থেকে কিওয়ার্ডসগুলোকে খুঁজে বের করাটা হচ্ছে আপনার অপারেশনাল স্কিল। নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে সফট স্কিল এবং অপারেশনাল স্কিলের মধ্যে পার্থক্যটা কী। সো এই ক্ষেত্রে আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে। কোন ধরনের স্কিলগুলো ডেভেলপ করতে হবে? অলরেডি আপনার ভিতরে কিছু স্কিল সেট থাকবে এবং কিছু স্কিল সেটের প্রয়োজনীয়তা দেখা দিবে, যেই স্কিল সেটগুলোকে কাজে লাগিয়ে মূলত আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার হয়ে গড়ে উঠবেন। অথবা ফিউচারে এই কাজের যদি ভ্যারিয়েশন তৈরি হয়, এই কাজগুলোর যদি হচ্ছে, যেহেতু ডিজিটালাইজেশনের একটা এরা চলছে, এখানে প্রতিনিয়ত কিন্তু প্রত্যেকটা জিনিস চেঞ্জ হচ্ছে। সো এই চেঞ্জের সঙ্গে সঙ্গে আপনাকে স্কিলটাকে ডেভেলপ করে ফেলতে হবে। ডেভেলপ করে 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 আপনাকে যুগের সাথে অ্যাডাপ্টেশন তৈরি করতে হবে। আপনি যদি নিজের অ্যাডাপ্টেশন তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসেই টিকে থাকতে পারবেন, অনায়াসেই আপনি লেগে থাকতে পারবেন আপনার কাজের সাথে। আর আপনি যদি একটা কনস্ট্যান্ট কাজের মধ্যে থাকেন, আপনি যদি আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে না আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো একটা জায়গায় থেমে যেতে হবে। সো এই থেমে না যাওয়াটার জন্যই আপনাকে স্কিলটাকে ডেভেলপ করতে হবে প্রতিনিয়ত। ইটস আ কন্টিনিউয়াস প্রসেস স্কিল ডেভেলপমেন্ট। এটা আপনি যখন একবার শুরু করবেন তখন আপনি অনায়াসে বুঝে যাবেন এটা কীভাবে করতে হবে। ওকে, সো এরপরে রয়েছে কেস স্টাডিজ। খেয়াল করে দেখবেন আমাদের দেশের যে এডুকেশন সিস্টেম, আমরা ম্যাক্সিমামই লেকচার মেথডে পড়ে অভ্যস্ত। আমাদের টিচাররা আমাদেরকে সবসময় একটা ক্লাসরুমের মধ্যে বসিয়ে 30-40 জন 50 জন স্টুডেন্টকে লেকচার মেথডে পড়িয়ে থাকে, যার দরুন কিন্তু লার্নিংয়ের যে অনেকগুলো মেথডোলজি আছে এই মেথডোলজিগুলো কিন্তু আমরা বুঝতে পারি না বা আমরা জানি না, যার দরুন কিন্তু আমাদের কি হয়, আমরা মূলত আমাদের লার্নিং স্টাইলগুলো ডেভেলপ হয় না। সো আপনি কোন ধরনের লার্নিং স্টাইলে হ্যাবিচুয়েটেড সেটাকে ডেফিনেটলি খুঁজে বের করবেন। তার মধ্যে থেকেও কেস স্টাডিজ বেসড লার্নিং সলিউশন আপনাকে সব সময়ের জন্য ওয়ান স্টেপ অ্যাহেড রাখবে। আপনি যখন একটা কেসকে সলভ করার মধ্য দিয়ে, একটা কেসকে স্টাডি করার মধ্য দিয়ে স্কিল গ্যাদার করবেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে ওই কাজটা আপনি খুব সহজেই করতে পারতেছেন। তার কারণ হলো যখন আপনি কেস স্টাডিজ করছেন তখন কিন্তু আপনাকে প্রপারলি ওই কাজটা করতে হচ্ছে, রাইট? সো যেহেতু আপনাকে প্রপারলি কাজটা করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনার ওই কাজটি করার যে দক্ষতা সেটি কিন্তু রেডি হয়ে যাচ্ছে। সো কেস স্টাডিজ বেসড আপনাকে মূলত লার্নিং স্টাইলটাকে এনশিওর করতে হবে। বিভিন্ন ধরনের কেসগুলোকে আপনি নেবেন এবং সেটাকে সলভ করার মধ্য দিয়ে আপনি এই স্কিলটাকে গ্যাদার করবেন। সো এইটা একটা মাস্ট থিং, এটা আপনাকে করতেই হবে। এর পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হচ্ছে পোর্টফোলিও ডেভেলপমেন্ট। ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে কাজ পাওয়ার জন্য বা ফ্রিল্যান্স মার্কেট প্লেসে সাকসেসফুল হওয়ার জন্য মাস্ট একটা স্কিল হচ্ছে পোর্টফোলিও ডেভেলপমেন্ট। আপনার পোর্টফোলিও কেউ করে দিতে পারবে না, আপনার পোর্টফোলিও আপনাকেই করে নিতে হবে। আপনি যদি নিজের পোর্টফোলিওটা ডিজাইন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হবেন না। সো আপনি যখন কেস স্টাডিজগুলো সলভ করছেন ঠিক তখনই কিন্তু আপনার পোর্টফোলিওটা ডেভেলপ হয়ে যাবে। ধরুন আপনি যদি 10টা সিভি রাইটিংয়ের কাজ করেন, 10টা জব সার্কুলারকে টার্গেট করে ওই জব সার্কুলারগুলো থেকে কিওয়ার্ড রিসার্চ করার মধ্য দিয়ে আপনি যখন সিভিটি লিখছেন বা রিজিউমিটি লিখছেন, তখন ওই জিনিসটিকেই আপনি মূলত পোর্টফোলিও হিসাবে ডেভেলপ করতে পারবেন বা পোর্টফোলিও হিসেবে ইউটিলাইজ করতে পারবেন। সেটা জানতে হবে আপনাকে যে কিভাবে করতে হয়। সো পোর্টফোলিও ডেভেলপমেন্ট আপনার জন্য মাস্ট, আপনাকে করতে হবে। আপনি যদি এই সেক্টরে কাজ করতে চান তাহলে তো আরও যে কোনো সেক্টরেই, আমি ফ্রিল্যান্সারদের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি প্রত্যেকটা ফ্রিল্যান্সিং কাজের জন্য পোর্টফোলিও মাস্ট। সো আপনাকে পোর্টফোলিও থাকতে হবে, ভালোভাবে ডেভেলপ করতে হবে। সো কেস স্টাডিজ করার সময় আপনি মূলত আপনার পোর্টফোলিও ডেভেলপ করে ফেলতে পারবেন। ওকে, তারপরে যেটা দরকার সেটা হচ্ছে ক্লায়েন্ট কমিউনিকেশন। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্কিল, যেই স্কিলটি আপনার মাস্ট। আপনি যদি অনলাইন থেকে, অর্থাৎ আপনি যদি মার্কেট প্লেস থেকে আর্নিং এনশিওর করতে চান, আপনাকে ক্লায়েন্ট কমিউনিকেশনের উপরে অনেক অনেক বেশি গুরুত্ব দিতে হবে। তার কারণ হচ্ছে আমাদের দেশের কালচার এক ধরনের, আমরা যাদের কাজ করছি, যারা মূলত আমাদেরকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তাদের দেশের কালচার কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার কালচার, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ওয়ার্কিং কালচার, ওয়ার্কিং এথিক্স, দেয়ার বিহেভিয়ার অ্যান্ড এভরিথিং। ইউ হ্যাভ টু রিড their behavior, their way of working, their style, their communication style and everything. So এই ক্ষেত্রে ক্লায়েন্ট কমিউনিকেশন একটা অনেক বড় স্কিল, এটাকে আপনার ডেভেলপ করতে হবে। তার পরবর্তীতে অর্থাৎ তারপরে এই সবকটা স্কিলের যে কথা আমি বলেছি বা এই সবকটা প্যারামিটার্স যে আমি ডিসকাস করলাম, এগুলো কমপ্লিট করার পরেই মূলত আপনি মার্কেট প্লেসে প্রোফাইল তৈরি করবেন। তার আগে
কখনোই প্রোফাইল তৈরি করবেন না। দেখুন, আপনি হয়তো একটা প্রোফাইল তৈরি করে রেখে দিয়েছেন, সেটাতে কাজ করছেন না, সেটা কিন্তু আপনার জন্য খুব একটা সুখকর স্মৃতি বয়ে নিয়ে আসবে না। আপনি যদি মার্কেট প্লেসে সত্যি সত্যি সফল হতে চান, আগে আপনাকে এই জিনিসগুলোকে রেডি করতে হবে। এই জিনিসগুলোকে রেডি করার পরে মূলত আপনি প্রোফাইল ক্রিয়েশনে আসবেন। যখন আপনার পোর্টফোলিও রেডি, যখন আপনার ক্লায়েন্ট কমিউনিকেশনের স্টাইল রেডি, যখন আপনি 10-20টা কেস স্টাডি সলভ করে ফেলেছেন, যখন আপনি আপনার স্কিল সেট সম্পর্কে কনফিডেন্ট, যখন আপনি মার্কেট অ্যানালাইসিস করার মধ্য দিয়ে পর্যাপ্ত ডেটা আপনি আপনার ভিতরে অ্যাকোয়ার করতে পেরেছেন, ঠিক তখনই মূলত আপনাকে প্রোফাইল তৈরি করে মার্কেট প্লেসে আসতে হবে। সো প্রোফাইল, আগের দিন প্রোফাইল তৈরি করবেন, ওই দিন থেকেই জব বিট স্টার্ট হবে। পারতপক্ষে ওই দিন থেকে জব বিটিং স্টার্ট হবে। যদি আপনি ওই দিন না পারেন, তাহলে পরের দিন থেকে জব বিটিং স্টার্ট হয়ে যাবে। সো এই স্কিল সেটগুলো ডেভেলপ করতে 1 থেকে 2 মাসের বেশি সময় লাগার কথা না। আর আপনি যদি একজন HR প্রফেশনাল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি তো খুব সহজেই এই জিনিসগুলোর অনেক কিছুই আপনি জানেন। অনেক ক্ষেত্রে অনেকেই আমরা যারা ইংলিশ ভার্সনে পড়ালেখা করি, যেমন ধরুন আমরা তো বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি অনেকেই, সো আমাদের প্রত্যেকেরই তো ইংলিশ ভার্সনে পড়ালেখা হয়। সো তাদের ইংলিশ স্পোকেন ফ্লুয়েন্সিটা ডেভেলপ থাকে। সো তাদের ক্ষেত্রে ক্লায়েন্ট কমিউনিকেশনটা অনেক বেশি ইজি। সো আমি এইটুকু বলতে পারি, আপনি যদি ইংরেজিতে একটু দক্ষ হন, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট কমিউনিকেশন আপনার জন্য অনেক অনেক ইজি, রাইট? আর আপনি যদি ইংলিশ ইংলিশ স্পোকেনে অত বেশি ফ্লুয়েন্ট না হন, তাহলে আপনার জন্য যেটা মেসেজ সেটি হচ্ছে, ইটস নট আ রকেট সায়েন্স, ইউ ক্যান ডেভেলপ ইউর স্পিকিং ফ্লুয়েন্সি উইদাউট এনি ডাউট। ডেফিনেটলি আপনার পারার কথা। আপনি যদি একজন শিক্ষিত মানুষ হয়ে থাকেন, আপনার পারার কথা। তার কারণ হলো, বাঁচলে আরবি, মরলে ইংরেজি, কার কাছ থেকে জানি শুনেছিলাম। সো যেহেতু আপনি একজন ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চাচ্ছেন, আপনি ফরেন মার্কেট প্লেস থেকে মানি জেনারেট করতে চাচ্ছেন, আর্নিং এনশিওর করতে চাচ্ছেন, আপনার ইংলিশ স্পোকেন ফ্লুয়েন্সিটি থাকা মাস্ট। আপনার রাইটিংটাও একটু ভালো করে শিখতে হবে, তার কারণ আপনি যে মেসেজগুলি লিখছেন সেগুলোকেও ভালো করে লিখতে পারতে হবে। সো এগুলোর মোটামুটি প্রেসক্রাইবড ফরম্যাট রয়েছে। ক্লায়েন্ট কমিউনিকেশনের ফরম্যাট আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, তার কারণ আমার যা অভিজ্ঞতা হয়েছে, আমি কিভাবে মেসেজ করি ক্লায়েন্টদেরকে, আমি আমার আপওয়ার্ক প্রোফাইল অনেকবার আপনাদেরকে দেখিয়েছি। আমি অন্য কোনো ভিডিওতে হয়তো আরেকবার দেখাবো যে আমার মোটামুটি 10টা জব অ্যাপ্লিকেশন করে 5টা জব ইন্টারভিউ ফেস করেছি এবং 4টা প্রজেক্ট আমি কিন্তু অ্যাকোয়ার করেছি, মানে 4টা প্রজেক্ট আমি নিতে পেরেছি। সো এখনও পর্যন্ত আমি প্রায় 10টার মতো প্রজেক্ট করেছি, যার ম্যাক্সিমামগুলোই এসেছে হলো প্রজেক্ট প্রপোজাল থেকে, এবং 4টি জব আমি পেয়েছি জব বিট করে। সো আপনি যখন প্রজেক্ট ক্যাটালগ বুঝবেন, আপনি যখন আপনার বিভিন্ন ধরনের অপশনস আছে মার্কেট প্লেসগুলোতে, যেমন ফাইবারে বলে গিগ, তেমনি আপওয়ার্কে বলে প্রজেক্ট প্রপোজাল। সো এই প্রজেক্ট প্রপোজাল, তারপর আপনার কনসালটেন্সি, তারপর আরও যে অপশনগুলি রয়েছে, ওগুলোকে যখন আপনি ভালোভাবে ডেভেলপ করতে পারবেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে অর্ডার আসবে। আপনি কোনো একটি জবে বিট না করেও কিন্তু আপনি অর্ডার পাবেন, বিলিভ মি। এভাবেই কিন্তু কাজগুলো হয়। সো এই সব কিছু বিষয় বুঝতে গেলে আপনাকে স্টেপ বাই স্টেপ আগাতে হবে। আগে এই জিনিসগুলিকে ডেভেলপ করতে হবে, তারপরেই মূলত আপনাকে মার্কেট প্লেসে আসতে হবে। সো চলুন তাহলে দেখে নেই আর কি কি রয়েছে আপনাদের জন্য। আমি যদি এখানে দেখতে চাই, আমি যেহেতু আপওয়ার্কে কাজ করি, তাই আমি আপওয়ার্ক নিয়েই কথাবার্তা বলবো। আপওয়ার্ক মার্কেট প্লেসটা একটা লার্নেড মার্কেট প্লেস বলা হয় এটাকে, তার কারণ এখানে যেহেতু প্রত্যেকটা জবের এঙ্গেজে আপনাকে কভার লেটার রেডি করে জব বিট করতে হয় একটা কানেক্ট খরচ করে, অর্থাৎ ডলার খরচ করে। সেক্ষেত্রে আপনি তো সব জবে অ্যাপ্লাই করবেন না নিশ্চয়ই। যেই জবগুলোতে আপনি মূলত কোয়ালিফাইড, যেই জবগুলো করার মতো কনফিডেন্স আপনার রয়েছে, আপনি সেই ধরনের জবগুলোতে অ্যাপ্লাই করবেন, যাতে করে আপনার কানেক্টের মিসইউজ না হয় এবং সেই সঙ্গে আপনার ইনকামটাও যেন আপনি জেনারেট করতে পারেন ভালোভাবে। এখন আপওয়ার্কে একটা প্রোফাইল তৈরি করে শুধুমাত্র জব অ্যাপ্লিকেশন করে যাচ্ছি 100-200 অ্যাপ্লাই করলাম, একটাও জব পেলাম না, তাহলে কিন্তু মিনিংলেস, রাইট? সো আপনি যেহেতু ডলার খরচ করে জবগুলোকে অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে জবটাকে আইডেন্টিফাই করে বের করা, যে কোন জবটা বেসিক্যালি আপনার জন্য, এটাকে আইডেন্টিফাই করে বের করাটা মাস্ট। ওকে, সো আমরা এখানে দেখব স্কোপ অফ ওয়ার্ক সিভি রাইটিং ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ এই যে HR রিলেটেড যে ফ্রিল্যান্সিং রয়েছে, এই সেক্টরগুলোতে কাজ করলে আপনি মূলত কোন কোন কাজের স্কোপ পাবেন সেটা আমরা এখন ডিসকাস করছি। একটা হচ্ছে ক্যারিয়ার কোচিং। ক্যারিয়ার কোচিং জিনিসটা কি?
আমাদের দেশে কম হয়। আমাদের দেশের ছেলেমেয়েরা মনে করে যে তারা নিজেরাই প্ল্যানিং করতে পারবে, যার দরুন কিন্তু অনেকেই একটা সুইটেবল ক্যারিয়ার তৈরি করতে পারে না। দেখুন, আপনি যদি মাল্টিন্যাশনাল কোম্পানিতে, বাংলাদেশের প্রেক্ষাপটে একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যারিয়ার প্ল্যানিংটা মাস্ট, ক্যারিয়ার কোচিং আপনার জন্য মাস্ট। তার কারণ কোন স্টেপের পরে কোন স্টেপ, কোনটার পরে কোনটা আসে, কিভাবে এগুলোকে অ্যাটেন্ড করতে হয়, এগুলো জানা মাস্ট। আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করি, আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা কি কখনো অ্যাসেসমেন্ট সেন্টারে বসেছেন, বা আপনারা কি সাইকোমেট্রিক টেস্ট দিয়েছেন, হরহামেশাই দেন, বা আপনারা কি আইকিউ টেস্ট দিয়েছেন? যারা যারা দিয়েছেন একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই জিনিসগুলি আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে যে রিক্রুটমেন্টগুলি হয়, বা বাংলাদেশের বড় বড় কোম্পানি যেগুলি রয়েছে, লোকাল গ্রুপ অফ কোম্পানিজ বলেন, আইএনজিওস বলেন বা এনজিওস বলেন, বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলেন বা ব্যাংকিং ইন্ডাস্ট্রি বলেন, প্রত্যেকটাতেই কিন্তু আপনার আইকিউ টেস্ট হয়, সাইকোমেট্রিক টেস্ট হয়, আপনাকে বিভিন্ন ধরনের লিডারশিপ ক্যাপাবিলিটি অ্যানালাইসিস করা হয়, বিভিন্ন ধরনের অ্যাসেসমেন্ট সেন্টার হয়, বিভিন্ন ধরনের গ্রুপ অ্যাক্টিভিটিস হয়, অনেক কিছু হয়। টিম ওয়ার্কের আপনার পারফরমেন্স মেজার করার জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে যেতে হয়। সো এই জিনিসগুলি বিদেশে অনেক বেশি কালচার হয়, যেহেতু আপনি বিদেশিদেরকে নিয়ে কাজ করছেন। সো এই জিনিসগুলি আপনাদেরকে শিখতে হবে। ক্যারিয়ার কোচিং হচ্ছে একটা মানুষকে শূন্য থেকে শুরু করে, বা কোনো একটি মানুষ অনেক দিন ধরে কাজ করেছে, সে এখন ক্যারিয়ার ট্র্যাক চেঞ্জ করতে চাচ্ছে বা অন্য কোনো একটি জবে জয়েন করতে চাচ্ছে, তাকে তার ওই পুরো জার্নিটাতে হেল্প করা, এটাই হচ্ছে ক্যারিয়ার কোচিং। একদম তাকে একটা সাকসেসফুল জব ল্যান্ড করিয়ে নেওয়া পর্যন্ত তার যত ডকুমেন্ট লাগবে, তার যত কনসালটেশন লাগবে, তার জন্য জব খোঁজা, তার জন্য জব অ্যাপ্লিকেশান করা, সব কিছু করতে হয় ক্যারিয়ার কোচিংয়ের মধ্যে। এটাতে ফিউচার অনেক ভালো, অনেক ব্রাইট। যতদিন পৃথিবী বেঁচে থাকবে ততদিন মানুষের চাকরি বাকরি করার প্রয়োজনীয়তা থাকবে, ততদিন নতুন নতুন ক্যান্ডিডেট তৈরি হবে, এবং এই ইন্ডাস্ট্রিগুলোতে কাজের অপরচুনিটিসও অনেক বাড়বে, রাইট? বাংলাদেশে এর কম্পিটিশন অনেক কম। আমরা যে সমস্ত মানুষজন এইচআর ফ্রিল্যান্সিং করে, বা সিভি রাইটিং, রিজিউমি রাইটিং, কভার লেটার রাইটিং, এগুলো নিয়ে কাজ করে, এখানে এক্সপিরিয়েন্স লোকের সংখ্যা খুবই কম। আমরা যারা টুকটাক কাজ করছি, ফ্রিল্যান্সিং হিসেবে নিয়েছি, তারা হয়তো কাজ করছি, তাদের অনেকেরই হয়তো বা ওরকম এক্সপিরিয়েন্স নেই একদম এক্স্যাক্টলি কেরিয়ার মার্কেটে কাজ করে আসার। সো আমি যেহেতু 16 বছর কাজ করেছি বাংলাদেশের কর্পোরেট ক্যারিয়ারে, সেক্ষেত্রে আমার একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। আর যেহেতু এইচআরএই কাজ করেছি, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, ট্যালেন্ট ডেভেলপমেন্ট, সাকসেশন প্ল্যানিং, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, পেরোল, কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট, সিকিউরিটি হ্যান্ডেলিং, এগুলো অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন, সিএচআর, এগুলো নিয়ে কাজ করেছি আমি। সেক্ষেত্রে আমার একটা হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে এই সেক্টরে, আর যার দরুন কিন্তু আমি আপনাদের সামনে কথা বলতে পারছি, যার দরুন কিন্তু আমি আপনাদেরকে আসলে জিনিসগুলো বোঝাতে পারছি, দেখাতে পারছি। ওকে, পরের যে স্কোপটি রয়েছে সেটি হচ্ছে সিভি রাইটিং বা রিজিউমি রাইটিং। এটা এক এক রিজিয়নে এক এক নামে ডাকা হয়ে থাকে, বাট আলটিমেটলি দুটোই একই কাজেই মোরাললেস ব্যবহার করা হয়ে থাকে। অল্প কিছু ডিফারেন্সেস রয়েছে, বাট আমাদের দেশে এটা নিয়েও অনেক দ্বন্দ্ব, যুদ্ধ। আমরা অনেক সময়, আমি আমার ভিডিওতেই দেখেছি, কেউ বলতেছে ভাই আপনি সিভি কেন বলছেন, কেউ বলছে ভাই আপনি রিজিউমি কেন বলছেন, মানে অসংখ্য কোশ্চেন্স। আসলে কি দেখুন, এই ধরনের কোশ্চেন্সগুলো জিজ্ঞেস মানুষকে করার থেকে আপনি তো গুগল করে জেনে নিতে পারেন কোনটা কি, বা কোনটা আসলে কোন কাজে ব্যবহার করা হয়। এখন চ্যাট জিপিটি আছে, আপনি চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে নেন, জেনে নেন। অন্যের ভিডিওতে এসে ভুল ধরার আসলে কোনো কারণ আমি দেখি না, এটা জাস্ট ওয়েস্টিং অফ টাইম। আপনি আপনার সময়টাকে নষ্ট করছেন। ওকে, সো সিভি রাইটিং, রিজিউমি রাইটিংয়ের স্কোপ রয়েছে, যেটা অলরেডি আমরা জানি যে যেহেতু গোটা পৃথিবীতে জবের ফাংশনস আজীবন থাকবে, জব তো আর উঠে যাবে না, রাইট? সবাই তো আর বিজনেসম্যান হবে না, বা সবাই তো আর ফ্রিল্যান্সার হবে না। ফ্রিল্যান্সারদের জন্য অনেক ক্ষেত্রে সিভি বা রিজিউমি লাগে, কভার লেটার লাগে। কভার লেটার তো প্রতিনিয়তই লাগে। এনিওয়ে, সো এরপরে কভার লেটার রাইটিং, যেটা আমি বলছিলাম, কভার লেটার রাইটিং নিয়ে আপনি কাজ করতে পারেন। আর এর পরের যে স্কোপটি রয়েছে সেটি হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, উইচ ইজ ভেরি ভেরি লুক্রেটিভ জব নাওয়াডেজ। আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যদি একজন প্রফেশনালস হয়ে থাকেন, বোথ অফ ইউ নিড আ লিঙ্কডইন প্রোফাইল টু মেনটেন ইউর কর্পোরেট নেটওয়ার্কিং। দেখুন, আমরা অনেকেই বলি যে ভাই আপনাকে অনেকে চিনে, ভাই আমাকে তো কেউ চিনে না, আমার কিভাবে জব হবে। আসলে কি, পৃথিবীতে জন্মের পরে কিন্তু কেউ কাউকে চিনে না, রাইট? সবাই শূন্য থেকে স্টার্ট করে। সো আপনি আপনার পড়ালেখা যখন করছেন তখন আপনার নেটওয়ার্কিং হচ্ছে, আপনি যে সারাউন্ডেড পিপলের সঙ্গে লিভ করছেন সেখানে আপনার নেটওয়ার্কিং হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যখন আপনার কাজে ঢুকছেন তখনও কিন্তু আপনার নেটওয়ার্কিং হচ্ছে।
রাইট? সো এই নেটওয়ার্কিংগুলোকে আপনার কাজে লাগাতে হবে, সেগুলোকে আপনার ইউটিলাইজ করা শিখতে হবে, এবং এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে মূলত কীভাবে এর অপরচুনিটিসগুলোকে গ্রাব করতে হবে সেই টেকনিক্সগুলো অ্যাপ্লাই করার মধ্য দিয়ে কিন্তু আপনাকে অবশ্যই নেটওয়ার্কিংয়ের হেল্প নিতে হবে। আমরা অনেক সময় বলি যে আমার পরিচিত আছে বা ওনার পরিচিত আছে তাই ওনার জব হয়েছে। দেখুন, এরকম বিষয় নয়। আপনি যদি সুসম্পর্ক মেনটেন করতে পারেন মানুষের সঙ্গে, ডেফিনেটলি আপনি অনেক কাজের অপরচুনিটিস পাবেন, সেটা বিজনেস অপরচুনিটি হোক বা ক্যারিয়ার অপরচুনিটি হোক বা হোয়াট এভার ইট ইজ, আপনি অবশ্যই পারবেন। বাট আপনাকে নেটওয়ার্কিং এনশিওর করতে হবে। সো যে কারণেই পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে ততদিন নতুন কোনো প্ল্যাটফর্ম যদি আসে, সেটাও লিঙ্কডইনের সাথে আসলে কম্পেয়ার করতে গেলে তুলনামূলক কমে যাবে। তার কারণ আপনারা ফেসবুক দেখেছেন কত অল্প সময়ের মধ্যে এস্টাবলিশ হয়ে গিয়েছে, আপনার ইনস্টাগ্রাম এস্টাবলিশ হয়ে গেছে, যতগুলো সোশ্যাল মিডিয়া সাইট আছে সবই এস্টাবলিশ হয়ে গিয়েছে। সো প্রফেশনালসদের জন্য স্পেসিফিক একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। সো এই লিঙ্কডইন মূলত মানুষজন সোশ্যাল নেটওয়ার্কিং করার ক্ষেত্রে ব্যবহার করে না, ব্যবহার করে প্রফেশনাল নেটওয়ার্কিং করার ক্ষেত্রে। সো এই জায়গায় মূলত আপনি একটা লিঙ্কডইন প্রোফাইল কীভাবে তৈরি করতে হয় সেই স্কিলটিকে গ্যাদার করতে পারেন, এবং এটা আজীবন থাকবে। এটাকে ইউটিলাইজ করে মূলত আপনি ইনকাম জেনারেট করতে পারেন অনায়াসেই। সো এরপরে যেটা দরকার সেটা হচ্ছে আইডিয়া জেনারেট করা, আইডিয়া জেনারেট করা, আরও বিজনেস আইডিয়া জেনারেট করা, ওয়ার্ক আইডিয়া জেনারেট করা। এগুলি আপনি যখন কাজ করা শিখবেন তখন আস্তে আস্তে ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে এগুলোকে বের করে ফেলতে পারবেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন। ধরুন আপনি লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের মধ্যে তফাৎটা কি দেখেন। লিঙ্কডইন প্রোফাইল যে কেউ তৈরি করতে পারবে, যে কেউ এটাকে তার নিজের ইচ্ছে মতো রেডি করে রাখতে পারবে, বাট অপটিমাইজ করাটা কিন্তু একটা টেকনিক্যাল বিষয়। কেন জানেন? তার কারণ হচ্ছে আপনি যেই সেক্টরে কাজ করছেন বা যেই সেক্টরের মানুষজনের সঙ্গে আপনি কানেক্টেড হচ্ছেন, ওই সেক্টরের স্পেসিফিক কিছু কিওয়ার্ডস রয়েছে, যেই কিওয়ার্ডসগুলোকে ব্যবহার করে মানুষজন মূলত সার্চ করে। দেখুন, লিঙ্কডইন যেহেতু একটা কি বলবো, গুগল একটা সার্চ ইঞ্জিন, রাইট? ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ঠিক একইভাবে একটা প্রফেশনাল মিডিয়া প্ল্যাটফর্ম হচ্ছে লিঙ্কডইন। সো এই লিঙ্কডইনও কিছু অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করে, লিঙ্কডইনটাও মূলত প্রোগ্রামিংয়ের মাধ্যমে কাজ করে। এই সব জিনিসগুলি মূলত কিওয়ার্ডের উপর বেস করে তাদের সার্চ রেজাল্টগুলোকে অপটিমাইজ করে থাকে। সো যে কারণেই আপনি প্রপার ইন্ডাস্ট্রি কিওয়ার্ডসকে খুঁজে বের করে সেটাকে ইন্টিগ্রেটেড করার মধ্য দিয়ে আপনার প্রোফাইলের ভিজিবিলিটি যেমন অনেক হাই করে ফেলতে পারেন, তেমনি ওয়ার্ল্ডের বিভিন্ন প্রান্তের আপনার প্রফেশনের মানুষের সঙ্গে কানেক্টেড হয়ে আপনার নেটওয়ার্কিংটাকে অনেক বেশি এনহ্যান্স করে ফেলতে পারেন। দেখুন, কর্পোরেট ওয়ার্ল্ডে একটা কথা আছে, নেটওয়ার্কিং ইজ নেট ওর্থ, ডেফিনেটলি নেট ওর্থ। তার কারণ এখান থেকে অনেক ধরনের অপরচুনিটিস আপনার তৈরি হবে। সো লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন ক্যান বি আ ভেরি গুড স্কোপ অফ ওয়ার্ক ইন এইচআর ফ্রিল্যান্সিং, যেখানে আপনি কিওয়ার্ডগুলোকে রিসার্চ করা, সেগুলোকে ইন্টিগ্রেটেড করা, সেগুলোকে অপটিমাইজ করা, এই সব কিছু করার মাধ্যমেও কিন্তু আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন। এরপরে আমি যেটি নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ লেটার রাইটিং। রিকমেন্ডেশন লেটার আছে, লেটার অফ ইন্ট্রোডাকশান আছে, আপনার অনেক ক্ষেত্রে রেজিগনেশন লেটারও মানুষ লিখে নেয়। অনেক ধরনের লেটার, অনেক ধরনের লেটার আছে, কিছু লিগাল লেটার্স রয়েছে, অনেক ধরনের লেটার আছে যেগুলোর কাজ আপনি করে শেষ করতে পারবেন না। এই ধরুন যে চ্যাট জিপিটিতে লিখে বা ওপেন এআইতে লিখে, এআই দিয়ে লিখে সার্চ করে একটা লেটার লিখতে হবে, এরকম সময় আসলে ফরেনারদের কোথায়? এত সময় কি তাদের আছে? তারা হয়তো এমন কোনো কাজে ব্যস্ত আছে, ওই ব্যস্ততার মাঝে সেই কাজটি করতেই পারছে না। তখন কিন্তু সে আপনার আমার মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির লোকেদের কাছ থেকে অল্প টাকার বিনিময়ে এই কাজগুলো করিয়ে নিয়ে থাকে। তারা কিন্তু ওই যে ধরুন ইউরোপ আমেরিকার ফ্রিল্যান্সারদের কাছ থেকে করিয়ে নিলে তাদের অনেক টাকা বেশি খরচ করতে হয়। সো আপনি যদি কোয়ালিটিটা তাদের মতো দিতে পারেন, ফ্রিল্যান্সিং জিনিসটা কি আমি আপনাদেরকে আরেকটু টাচে নেই, সেটি হচ্ছে ফ্রিল্যান্সিং আপনি করতে আসলে আপনাকে একটা মাইন্ডসেট পজেস করতে হবে, সেটি হচ্ছে আপনাকে বেস্টদের বেস্ট হতে হবে, আপনাকে সেরাদের সেরা হতে হবে। ইউ শুড বি আ মাস্টার অফ ইউর ফিল্ড। যদি আপনি সেরাদের সেরা হন তাহলে কিন্তু আপনি কম্পিট করতে পারবেন, আদারওয়াইজ কম্পিট করতে পারবেন না। তার কারণ এটা হচ্ছে একটা গ্লোবাল মার্কেট। এখানে প্রায় প্রত্যেকটা দেশেরই কিন্তু লোকজন রয়েছে যারা নিজেদেরকে দক্ষ মনে করছে এই সেক্টরে, তারা রয়েছে। সো তাদের সাথে কম্পিট করে আপনাকে জবগুলো নিতে হবে। সো ইউ হ্যাভ টু বি ইয়োর ওন মাস্টার। আপনি যে আপনার ফিল্ডে কাজ করছেন সেই ফিল্ডে আপনাকে একজন মাস্টার পিস হতে হবে, তাহলেই আপনি মূলত পারবেন। এনিওয়ে,
আরেকটি স্কোপ নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অ্যান্ড ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভেরি লিকুরেটিভ কাজ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজকর্মগুলো লঙ্গার ভার্সনে হয়ে থাকে। আপনি কারো এক্সিকিউটিভ সেক্রেটারির কাজ করছেন, বা কারো পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করছেন, কারো ইমেল মেনটেন করছেন, কারো ক্যালেন্ডার মেনটেন করছেন, অনেক ধরনের কাজকর্ম হতে পারে, রাইট? সো এই ক্যারিয়ার কোচিংটা যে আপনি করাচ্ছেন, এটাও এক ধরনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ হতে পারে। বা আপনি কোনো এজেন্সির হয়ে কাজকর্ম করতে পারেন। তো অনেক ধরনের স্কোপ রয়েছে কাজের। এই স্কোপগুলো আমি আপনাদেরকে বলার কারণ হচ্ছে এইচআরে যারা আছেন বা এইচআরে যারা নেই, যারা মনে করছেন এইচআরে ক্যারিয়ার গড়বেন, যারা এইচআরে বিবিএ এবং এমবিএ যাদের আছে, যাদের এমবিএ এইচআর আছে মেজর, বা যাদের নেই, যারা নর্মালি পড়ালেখা করেছেন, যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, অন্য যে কোনো সাবজেক্টে পড়ালেখা করেছেন, অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স রয়েছেন, যেখানেই পড়ালেখা করুন না কেন, বিএ পাস করেছেন, হোয়াট এভার দ্য এডুকেশন ইজ, ইউ ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট ফিট ফর দিস স্কিল, অ্যাজ বিকজ দিস ইজ ভেরি ইজি। এই ইজি স্কিলটার জন্য আপনি আপনাকে কনসিডার করতে পারেন, এবং এটা আপনাকে অনেকভাবে হেল্প করবে। যেহেতু এটা কোনো টেকনিক্যাল কাজ নয়, এখানে কাজের জন্য আপনাকে টেকনিক্যাল কোনো সফটওয়্যার শিখতে হচ্ছে না, কোনো ধরনের কোনো দামি কম্পিউটার লাগছে না, অনেক কিছু লাগছে না। বাট এই কাজটা আপনি মোবাইল দিয়ে করা ডিফিকাল্ট হয়ে যাবে। এটা মোবাইল দিয়ে করার মতো কাজ না, এটাকে অবশ্যই আপনার কম্পিউটার দিয়ে করতে হবে। আপনি যে কোনো কম দামি একটা ল্যাপটপ দিয়েই কিন্তু আপনি এই কাজটি সেরে নিতে পারবেন। ওকে, চলুন তাহলে আমরা পরের পেজে দেখি কি আছে। আমরা কোন কোন সফটওয়্যার বা কোন কোন টুলস ব্যবহার করব সেগুলো নিয়ে একটু আলাপ করি। সিভি রাইটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে আপনাকে কয়েকটা সফটওয়্যারের সাথে পরিচিত হতে হবে। তার মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ যে সফটওয়্যারটির কাজ আপনাকে পারতে হবে, সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস সফটওয়্যার। এইখানে বেশ কয়েকটা সফটওয়্যার রয়েছে, যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট ভিজিও, মাইক্রোসফট গুগল ডক, তারপরে হচ্ছে আপনার গুগল শিট, তারপরে এই যেগুলো আছে, যেগুলোর নাম বললাম, আমিও অত বেশি টেকনিক্যাল না, হয়তো সব কিছু বলতে পারলাম না। যাই হোক, মাইক্রোসফট অফিস, স্পেশালি এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, এই কাজগুলো যদি ভালো করে আপনি করতে পারেন, আপনি যদি সিভি লিখেন আপনাকে ওয়ার্ডে লিখতে হবে, আপনি যদি রিজুমি লিখেন আপনাকে ওয়ার্ডে লিখতে হবে, অথবা আপনাকে গুগল ডকে লিখতে হবে, বা আপনাকে ক্যানভাতে গিয়ে লিখতে হবে। এই লেখালেখির কাজগুলো সেরে নেয়, আর ডিজাইনের কাজগুলো সেরে নেয় আর কি টুকটাক। সো এইটা হচ্ছে মাস্ট আপনাকে। এমএস অফিস, আমি যদি বলি যে আপনারা যতজনই এই ভিডিওসগুলো দেখছেন, আমার ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে, তারা প্রত্যেকেই হয়তো অ্যাওয়ার্ড আছেন, তারা প্রত্যেকেই হয়তো পারেন এমএস এক্সেল কীভাবে ব্যবহার করতে হয়, এমএস ওয়ার্ডে কীভাবে লিখতে হয়, এইটুকু জ্ঞান অন্তত থাকার কথা 2024 সালে এসে, রাইট? সো আপনার জন্যই এই কাজটি, যদি আপনি এটা লিখতে পারেন। তারপরে যেটা দরকার সেটা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করা শিখতে হবে। আপনাকে বিভিন্ন ধরনের প্রম্পট লেখা শিখতে হবে। এখন প্রম্পট জিনিসটা কি? প্রম্পট ইজ নাথিং বাট ইনস্ট্রাকশন ইউ আর গিভেন টু চ্যাট জিপিটি টু হ্যাভ সাম অপটিমাম রেজাল্ট, রাইট? সো জিনিসটা বুঝিয়ে বলছি, আপনি চ্যাট জিপিটিকে যখন প্রশ্ন করছেন যে আমাকে এটা দাও সেটা দাও, এই যে লিখছেন, এই লেখাটা আপনি কিভাবে লিখবেন, কোন ওয়েতে লিখবেন, এগুলোকে প্রম্পট বলে। সো আপনি যত ভালো প্রম্পট লিখতে পারবেন, যত ভালোভাবে আপনি ট্রেন করতে পারবেন চ্যাট জিপিটিকে আপনার মতো করে, আপনার সব ইনফরমেশন দিয়ে, তত ভালো সে রেজাল্ট আপনাকে দেবে। সো চ্যাট জিপিটি ব্যবহার করা মাস্ট। চ্যাট জিপিটি আপনাকে শিখতে হবে। আপনাকে শিখতে হবে জুম কিভাবে ব্যবহার করতে হয়। জুমে অনেক সময় ক্লায়েন্টরা জুমে কানেক্টেড হয়, জুমে মিটিং করে, ভিডিও কল হতে পারে, অডিও কল হতে পারে, জুমে কানেক্টেড হওয়া মাস্ট। সো জুমে কিভাবে ফাইল শেয়ার করতে হয়, জুমে কিভাবে আপনার ভিডিও কল, অডিও কল করতে হয়, এটার বেসিকগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি জানলে আপনাকে অনেক বেশি ইফিসিয়েন্ট হিসেবে উপস্থাপন করতে পারবেন আপনি আপনার ক্লায়েন্টের কাছে। আরেকটি বিষয় হচ্ছে লুম, যেটা অলরেডি আপওয়ার্কের সঙ্গে ইন্টিগ্রেটেড করা। এই লুম দিয়েও কিন্তু ভিডিও রেকর্ড করা যায়, শর্ট ভিডিও রেকর্ড করা যায়, লুম দিয়ে আপনার ভয়েস রেকর্ড করা যায়। এই রেকর্ডগুলো করে করে কিন্তু অনেক সময় ক্লায়েন্টরা চায় অনেক কিছু। সো এই জিনিসগুলি আপনি এটার মধ্য দিয়ে মূলত করে দিতে পারবেন। তারপরে রয়েছে ক্যানভা, হুইচ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট টু লার্ন। তার কারণ হচ্ছে আপনাকে অনেক সময় সিভির ফরম্যাট ডিজাইন করতে হবে, কভার লেটারের ফরম্যাট ডিজাইন করতে হবে, আবার ধরুন লিঙ্কডইন ব্যানার তৈরি করতে হবে, আবার এই যে কাজগুলো রয়েছে ডিজাইন রিলেটেড যত কাজ রয়েছে, লেখালেখির যত কাজ রয়েছে, কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, এই সব কিছুই আপনি পাবেন ক্যানভাতে। ক্যানভা ইজ আ অল ইন ওয়ান সফটওয়্যার, যেটা আপনার
সুপেরিয়র ডিজাইন এক্সপিরিয়েন্স যদি না থাকে, আপনি যদি ফটোশপ ইউজ করতে না পারেন, আপনি ইলাস্ট্রেটর ইউজ করতে না পারেন, কোনো প্রবলেম নেই। আপনি ক্যানভাতে যাবেন, ক্যানভা ফ্রি ইউজ করা যায়, পেইডও ইউজ করা যায়। পেইড বাংলাদেশে 150 টাকা বা কখনো কখনো কোথাও কোথাও 49 টাকাও বিক্রি করছে অনেকে। সো আপনি 2-4 বছরের জন্য এটি নিয়ে নিলেই কিন্তু আপনার জন্য যথেষ্ট, রাইট? সো এটাকে ব্যবহার করেই মূলত আপনার মেজর কাজগুলোকে সারতে হবে। বেসিক্যালি আপনার অনেক কাজ 65-70% কাজ থাকবে ক্যানভাতে। সো ক্যানভা জানতে হবে, আপনাকে গুগল ডক ইউজ করা শিখতে হবে, গুগল ডকুমেন্ট, গুগলের যে সার্ভিস আছে গুগল ডক কীভাবে তৈরি করতে হয়, কীভাবে লিখতে হয়, সেখানে কীভাবে ফরম্যাটিং করতে হয়, এই জিনিসগুলি একটু জেনে নিলেই আপনার চলবে। এরপরে একটু অ্যাডভান্স স্কিলের ক্ষেত্রে আসি, সেটা হচ্ছে MS ভিজিও। ভিজিওটা আপনাকে শিখতে হবে বিকজ আপনি যখন HR রিলেটেড ফ্রিল্যান্সিং সার্ভিস দিচ্ছেন আপনার ক্লায়েন্টদেরকে, তখন কিন্তু বিভিন্ন ধরনের কাজ আপনার কাছে আসতে থাকবে, বিভিন্ন ধরনের স্কিল সেট আপনাদেরকে ডেভেলপ করতে হবে। সো ভিজিও ইজ আ সফটওয়্যার যেটার মাধ্যমে মূলত অর্গানাইজেশনের অর্গানোগ্রাম করা হয়, চার্ট করা হয়, বিভিন্ন ধরনের হায়ারার্কি তৈরি করা হয়, বিভিন্ন ধরনের পজিশন ওয়াইজ পজিশনগুলো দেখানো হয়, SOP তৈরি করা হয়, বিভিন্ন ধরনের ওয়ার্ক ইনস্ট্রাকশন তৈরি করা হয়, সব কিছুই মূলত ভিজিও দিয়ে করা যায় চমৎকার করে। আরও অন্যান্য টুলস থাকতে পারে, আমি আপনাদেরকে ফ্রি টুলস, যেহেতু ফ্রি টুলসের কথা বলছি, আমি ফ্রি টুলসের কথা বলছি। ভিজিওর পেইড ভার্সনও রয়েছে, এগুলি সবগুলোরই পেইড ভার্সন রয়েছে, আমি যেগুলো এখানে ডিসকাস করলাম। সো ভিজিও আপনি ফ্রিতে চাইলে এটাকে ব্যবহার করে ফেলতে পারেন, বা এই রিলেটেড যে সফটওয়্যারগুলো রয়েছে ক্যানভা দিয়েও আপনি করতে পারবেন অর্গানোগ্রাম ডিজাইন বা অন্যান্য ডিজাইন যেগুলি রয়েছে, বাট ভিজিও ইজ মোর দ্যান ইজি দেন দ্যাট অফ ক্যানভা। ওকে, যার যেটাতে পছন্দ সেটাতে করতে হবে। আরেকটি অ্যাডভান্স স্কিল আপনাকে ডেভেলপ করতে হবে, যেহেতু আপনি HR রিলেটেড সার্ভিসেস প্রোভাইড করছেন ফ্রিল্যান্স মার্কেট প্লেসে, সেক্ষেত্রে আপনি যদি ইমেল মার্কেটিং শিখতে পারেন, ইট উইল ডেফিনেটলি অ্যাড ভ্যালু টু ইউর ফ্রিল্যান্স জার্নি। তার কারণ হচ্ছে আপনি যদি ইমেল মার্কেটিংটা শিখতে পারেন, বিশেষ করে ইমেল মার্কেটিং, ইমেল টেমপ্লেটগুলো ডিজাইন করা, সো এটা আপনাকে অনেকভাবে এগিয়ে রাখবে অন্যদের থেকে। সো এই জন্য আপনাকে গিটহাব, মেইলচিম্প এবং ক্লাভিওতে ডিজাইন করা শিখতে হবে। এই ডিজাইনগুলি যদি আপনি শিখতে পারেন, আপনি চমৎকার ওয়েতে অনেক কিছু ডিজাইন করে ফেলতে পারবেন। সো এই হচ্ছে মোটামুটি টুলস যেগুলি ম্যাক্সিমামই ফ্রি টুলস আপনি ইউজ করবেন। মেইলচিম্পও ফ্রিতে ইউজ করবেন, ক্লাভিও ফ্রিতে ইউজ করবেন, গিটহাবও ফ্রিতে ইউজ করবেন। সো আমি ম্যাক্সিমাম যে টুলসগুলোর কথা বলেছি এগুলি সবগুলোই ফ্রি টুলস। যদি একান্ত বড় ধরনের কাজ আপনাকে করতে না হয়, সেক্ষেত্রে আপনাকে এটার পেইড ভার্সন কখনোই ব্যবহার করার প্রয়োজন পড়বে না। এনিওয়ে, সো আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। পরে আমরা দেখুন, এখানে আমি আপনাদের জন্য একটা এক্সারসাইজ রেখেছি, এই এক্সারসাইজটি আপনি করবেন। এই এক্সারসাইজটি করার জন্য আমি জাস্ট বুঝায় বলছি, আপনারা নিজেরাই এটা করবেন, বা যারা যারা চান যে আমাকে দিয়ে সেগুলোকে রিভিউ করিয়ে নেবেন, অবশ্যই আপনি রিভিউ করতে পারবেন। অনেকেই আমাদের ভিডিওসগুলোতে কমেন্ট করছেন যে আপনাদের হেল্প প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন। যেহেতু কয়েকদিন ধরে আসলে হোয়াটসঅ্যাপ কানেক্টেড হচ্ছিল না বা সোশ্যাল মিডিয়া সাইটগুলো কানেক্টেড হচ্ছিল না, যে কারণেই আমি মূলত প্রপারলি আপনাদেরকে আনসার করতে পারিনি। সো আপনারা যারা আমার হেল্প দরকার বা চান, তারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন। আমার ইমেল আইডি দেয়া আছে ভিডিওর কমেন্ট বক্সে, সেই সঙ্গে আমার ফেসবুকের যত লিঙ্ক রয়েছে সব দেয়া রয়েছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেয়া রয়েছে সেখানে। আপনি চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে কানেক্টেড হয়েও এগুলো পাঠাতে পারেন, অর ইভেন আপনি চাইলে আমাকে গুগল মিটে ইনভাইট করতে পারেন, সেখানেও আমি আপনাদেরকে দেখিয়ে দিতে পারি। এনিওয়ে, সো এখানে দেখুন, আমি আপনাদেরকে যদি এই রিসার্চটা কিভাবে করবেন বা কিভাবে এই সব কিছু করবেন সেটার একটা ফরম্যাট দিয়েছি। ফরম্যাটের মধ্যে আমি বলেছি নেম অফ দ্য স্কিলস, টপ ফ্রিল্যান্সার্স, আওয়ারলি অ্যান্ড আদার রেটস, টাইপস অফ পোর্টফোলিও, এক্সপিরিয়েন্স অ্যান্ড সার্টিফিকেশন। ভেরি ইম্পর্ট্যান্ট থিংস। এই ইনফরমেশনগুলো আপনাকে কালেক্ট করতে হবে। আপনি কী করবেন? আপনি মূলত সিম্পলি চলে যাবেন হচ্ছে আপওয়ার্কে বা ফাইবারে, যেটাতেই যান না কেন, সেখানে গিয়ে আপনি স্কিল সেট বের করবেন। স্কিল সেট কোনগুলো প্রথমে শুরুতে আমরা দেখে আসছি, আমি আবারও আপনাদেরকে একটু দেখায় নিয়ে আসি যে কোনগুলো আসলে স্কিল সেট। এই যে এখানে এক একটা স্কোপের কথা বলেছি, প্রত্যেকটাই এক একটা স্কিল সেট, রাইট? এই যে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজেশন, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশন, CV বা রিজিউমি রাইটিং, কভার লেটার রাইটিং, ডিফারেন্ট টাইপস অফ লেটার রাইটিং, ডেটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ক্যারিয়ার কোচিং, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এক একটি স্কিল। সো এই স্কিলগুলিকে মূলত আপনি এখানে লিখবেন, এখানে এই স্কিল সেটগুলোর নাম লিখবেন যে কোন, ধরুন আপনি যদি CV রাইটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতে চান, আপনি এখানে লিখবেন CV বা রিজিউমি রাইটিং। লেখার পরে আপনি আপওয়ার্ক থেকে হোক বা ফাইবার থেকে হোক টপ ফ্রিল্যান্সারদেরকে খুঁজে বের করবেন। এখন আপনি যেহেতু শুরু করছেন কেবল, সেক্ষেত্রে আপনি কাদেরকে টার্গেট করবেন? টপ রেটেড ফ্রিল্যান্সার বা টপ রেটেড প্লাস, নাকি কাদেরকে টার্গেট করবেন?
আপনাকে টার্গেট করতে হবে রাইজিং ট্যালেন্ট যারা রাইজিং ট্যালেন্ট ব্যাচ পেয়েছে। সো আপনি যদি আপওয়ার্কে সার্চ করেন তাহলে আপওয়ার্কে দেখবেন রাইজিং ট্যালেন্ট একটা অপশন রয়েছে। সেই রাইজিং ট্যালেন্টে ক্লিক করলে রাইজিং ট্যালেন্ট আপনি প্রোফাইলগুলো পাবেন। ওই প্রোফাইলগুলো থেকে টপ ফ্রিল্যান্সার যারা ভালো আর্নিং করেছে, এখন অনেকে আর্নিং প্রাইভেট করে রাখে, যাই হোক, তাদের মূলত প্রোফাইল থেকে আপনি তারা কিভাবে পোর্টফোলিও ডিজাইন করেছে সেটা নেবেন, তাদের আওয়ারলি রেট কত সেটা নেবেন, তাদের নাম এখানে লিখবেন, তাদের এক্সপিরিয়েন্স কী কী রয়েছে, সার্টিফিকেশন কী কী রয়েছে সেগুলো লিখবেন। তার কারণ হচ্ছে আপনার সামনে একটা ক্লিয়ার পিকচার থাকতে হবে, যেই পিকচারটাকে টার্গেট করে আপনি ধীরে ধীরে ডেভেলপ করবেন, নিজেকে রেডি করবেন এবং আস্তে আস্তে স্কিল সেট ডেভেলপ করার কাজটা করতে থাকবেন। অর্থাৎ আপনার লার্নিং প্রসেসটা, লার্নিং জার্নিটা যেন কন্টিনিউয়াস থাকে, সেটাকে করার জন্য আপনি এই ফরম্যাটটি ব্যবহার করবেন। ওকে, এ পর্যন্তই আজকের ভিডিও। বাট শেষ করার আগে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে যেতে চাই। এই যে এত কিছু দেখাচ্ছি, আমার ইউটিউব চ্যানেলটাকে ফলো করলেই আপনার মোটামুটি এই ইন্ডাস্ট্রিতে কাজ করার যাবতীয় স্কিল সেট আপনি ডেভেলপ করে ফেলতে পারবেন। এরপরেও যাদের গাইডেন্স দরকার, এরপরেও যাদের মেন্টরশিপ দরকার, এরপরেও যাদের দরকার যে 1-to-1 কনসালটেশন করে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে আসবেন, তাদের জন্য আমার একটা কোর্স রয়েছে, সিভি লিখে ফ্রিল্যান্সিং। অনেকেই তাবিজ বিক্রেতা বলছেন, অনেকেই অনেক কিছু বলছেন, হোয়াট এভার ইট ইজ, নো প্রবলেম, আমি কারো কথায় কর্ণপাত করছি না। বাট স্টিল আপনি যদি মনে করেন যে আপনার প্রপার গাইডেন্স হলে আপনি ভালো করতে পারবেন বা তাড়াতাড়ি ডেভেলপ হতে পারবেন, বা আপনার একজন মেন্টর প্রয়োজন যে সারা জীবন আপনাকে হেল্প করবে যতদিন বেঁচে আছে পৃথিবীতে, তাহলে আপনি আমার কোর্সটার ব্যাপারে আমার সাথে কথা বলতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমাদের কাস্টমার কেয়ার ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, বা যে ইমেল অ্যাড্রেসটি আপনি পাবেন সেখানে ইমেল করার মধ্য দিয়ে আপনারা আমাদেরকে নক করতে পারবেন, অথবা আমার কোর্সের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনি কোর্স কিনতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।